হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজ, যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আমাদের রাজ্যে 16,500 শিক্ষক নিয়োগে বিএড-এর চাকরি কি থাকবে? আমাদের রাজ্যে 16,500 শিক্ষক নিয়োগে বিএড ইন সার্ভিসদের চাকরি কি এই মুহূর্তে সংকটের মধ্যে পড়তে চলেছে? আমরা জানি ইতিমধ্যে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলা বেরিয়ে পড়েছে। বিএড এর জন্য একটা সুখবর এনে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যে 16,500 যে বিএড শিক্ষক নিয়োগ হয়েছিল, ইন সার্ভিস যারা অবস্থায় রয়েছেন, তাদের চাকরি কি কোনো মুহূর্তে সংকটের মধ্যে পড়লো? 16,500 ইন সার্ভিস বিএডদের ভবিষ্যৎ কি হতে চলেছে? 2020 সালের নিয়োগে এই সমস্ত শিক্ষকদের জন্য কি কোনো এসএলপি রয়েছে? এই 2014 টেট থেকে 16,500 যে বিএড শিক্ষক নিয়োগ হয়েছিল, তাদের ক্ষেত্রে কি কোথাও সাবজেক্ট টু আউটকাম আছে? তো থাকবে বিস্তারিত এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সুপ্রিম কোর্ট থেকে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তারা বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটির ফাইনাল জাজমেন্ট করে দিয়েছে। মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল যে মামলাটি, সেই মামলায় বিএড ক্যান্ডিডেটরা তারা যে ইন সার্ভিস অবস্থায় ছিল, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখের আগে যারা ইন সার্ভিস অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তাদের চাকরি সুনিশ্চিত করে দিয়েছিলেন। অর্থাৎ তারা নির্দিষ্ট করে ক্ল্যারিফাই করে দিয়েছেন যে 11ই আগস্ট যে অর্ডারটা তারা দিয়েছিলেন, সেই অর্ডারটি প্রসপেক্টিভ ইন নেচারের হচ্ছে। কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছিলেন যে যদি কোনো রাজ্যের হাইকোর্টে কোনো মামলা তাদের ক্ষেত্রে চলতে থাকে, যে সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ এই সমস্ত বিএড ইন সার্ভিস ক্যান্ডিডেটদের যদি কোনো রকম সাবজেক্ট টু আউটকাম হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু চাকরি থাকবে না। বা কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি কোনো রকম এসএলপি থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের চাকরি বৈধতা থাকছে না। তবে যাদের ক্ষেত্রে কোনো রকম এসএলপি নেই, তারা আগামী 1 বছরের মধ্যে 6 মাসের একটা ব্রেস কোর্স করে নিলে তাদের বৈধতা পুরোপুরিভাবে ডিএলএড এর সমতুল্য হয়ে যাবে। তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকছে না। কিন্তু আমরা এবার দেখে নেব যে আমাদের রাজ্যে 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম প্রায় 7,000 প্রায় বিএড ক্যান্ডিডেট রয়েছে ইন সার্ভিস অবস্থায়। তো এই সমস্ত বিএডদেরকে ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে এসএলপি রয়েছে? কলকাতা হাইকোর্টে কোথাও কি মামলা রয়েছে, বা অন্য কোথাও কি মামলা রয়েছে, বা কোথাও কি আউটকাম সাবজেক্ট টু আউটকাম রয়েছে, বা কোনো এসএলপি রয়েছে? তো সরাসরি আমরা একটা নোটিফিকেশন দেখব। দেখুন, একটা নোটিফিকেশনের মধ্য দিয়ে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোন কোন রাজ্যে এই মুহূর্তে এসএলপি রয়েছে বা সাবজেক্ট টু আউটকাম রয়েছে। তো এই মুহূর্তে নোটিফিকেশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড বিফোর 25শে নভেম্বর 2021 তারিখ রাজস্থান হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল জাজমেন্ট, বাট জয়নিং বিফোর 25শে নভেম্বর 2021 জাজমেন্ট। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট থেকে যে অর্ডারটা এসেছিল 25শে নভেম্বর, তার আগে তারা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল এবং সেই 25শে নভেম্বরের আগে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা জয়নিং করানো হয়েছিল। তো এটা গেল রাজস্থান হাইকোর্টের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব কোন কোন রাজ্যে এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে এসএলপি রয়েছে। তো এখানে আমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি স্টেট। এখানে দেখুন প্রথমে স্টেট রয়েছে, প্রথম 1 নম্বর সিরিয়ালে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। পেজটা অনেকটা হেজি, আমি একটু বলছি, আপনারা একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট, কবে শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। তো আমরা জানি আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডভার্টাইজমেন্ট শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল 2020 সালের 23/12/2020 সাল, অর্থাৎ 2020 সালের ডিসেম্বরের 23 তারিখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। নাম্বার অফ ভ্যাকেন্সিজ অ্যাডভার্টাইজড, অর্থাৎ কত সংখ্যক ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। তো আমরা জানি যে 2020 সালে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সেটা 16,500 শিক্ষক নিয়োগ করার জন্য। তো আমাদের এই 16,500-র মধ্যে আমরা দেখবো যে সেখানে 7,000 প্রায় বিএড ক্যান্ডিডেট রয়েছে। তো তাদের ভবিষ্যৎ কি সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। বোথ বিএড এন্ড ডিএলএড ইনক্লুডিং ইন এক্সাম অর অনলি ডিএলএড ইন এক্সাম, অর্থাৎ এই যে এক্সামগুলো কন্ডাক্ট করেছে বিভিন্ন রাজ্য সরকার, সেখানে কি শুধুমাত্র ডিএলএড অংশগ্রহণ করেছে নাকি বিএড অংশগ্রহণ করেছে, তা সেটা এই কলামে রয়েছে। তো এক্ষেত্রে এখানে বোথ বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটরা তারা অংশগ্রহণ করেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কারেন্ট স্ট্যাটাসটা কি রয়েছে? পেন্ডিং অবস্থায় রয়েছে। দেখুন এখানে রয়েছে পেন্ডিং অবস্থায়। কেন পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা আমরা আরেকটু গেলেই বুঝতে পারবো। এখানে এক্ষেত্রে এই কলামটা রয়েছে জয়নিং স্ট্যাটাস অনলি ডিএলএড অর বোথ বিএড অ্যান্ড ডিএলএড, বিএড অ্যান্ড ডিএলএড, অর্থাৎ উভয় বিএড এবং ডিএলএড কি উভয় জয়েন করেছিল। স্ট্যাটাসে যেটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএড অ্যান্ড বোথ বিএড অ্যান্ড ডিএলএড উভয় তারা
জয়েন করেছিল, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে হাইকোর্ট স্ট্যাটাস। হাইকোর্টে এই মুহূর্তে স্ট্যাটাসটা কি রয়েছে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। আমি যেটা পড়ে শোনাচ্ছি আপনাদের, সাবজেক্ট আউটকাম ইন হাইকোর্ট। হাইকোর্টে এই মুহূর্তে সাবজেক্ট টু আউটকাম রয়েছে, যেটা দেখা যাচ্ছে এনসিটি নোটিফিকেশন চ্যালেঞ্জ ইন হাইকোর্ট। অর্থাৎ আমাদের রাজ্যে 16,500 শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু এনসিটির যে রুলস রয়েছে সেই রুলসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। এবং নোট করে যেটা জানানো হচ্ছে, হাইকোর্ট রিজার্ভ জাজমেন্টটাকে রিজার্ভ করে রেখেছিল কোন মামলার ক্ষেত্রে? 165 2021-এর এই মামলা রিজার্ভ করে রেখেছিলেন কে? মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তিনি রিজার্ভ করে রেখেছিলেন। আমরা জানি আমাদের হাইকোর্টে বিএডদের চাকরি বৈধতা থাকবে কিনা সে বিষয় নিয়ে একটা চ্যালেঞ্জ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সেই মামলাটি আমরা একবার দেখে নেব, সেই মামলাটি কবে এবং বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে এবং লাস্ট কবে উঠেছিল এবং কি নির্দেশ দিয়েছিলেন, বিস্তারিত দেখবো সেই 165 এর এই মামলাটি। এরপরে যেটা রয়েছে জয়নিং অর্ডার ডেট অ্যান্ড জয়নিং ডেট, তো ডেট এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এবং লাস্ট কলামে যেটা রয়েছে রিমার্কস এর ক্ষেত্রে রয়েছে নাম্বার অফ জয়েন্ট বিএড ক্যান্ডিডেট, কত সংখ্যক বিএড ক্যান্ডিডেট জয়েন করেছিল। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে রয়েছে 7,000 অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ প্রায় 7,000 বিএড ক্যান্ডিডেট তারা এই 16,500 রিক্রুটমেন্টে সরাসরিভাবে অংশগ্রহণ করেছিল। তো এই 7,500 বিএদের কি ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চললো? ভবিষ্যৎ কি অনিশ্চয়তার মধ্যে চলে যেতে চললো? তো ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি অন্য দুটো যে স্ট্যাটাস রয়েছে এখানে, কেভিএস মামলার ক্ষেত্রে, কেভিএস এর ক্ষেত্রেও দুটো পেন্ডিং অবস্থায় রয়েছে। সেখানে দেখা যাচ্ছে 5,667টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয়েছিল বোথ বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট। এবং উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে সেখানেও একটা সাবজেক্ট টু আউটকাম ছিল, সেখানে 69,000 বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছিল, সেখানে বোথ বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট উভয় পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং কেভিএস তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছিল। তো এই কেভিএস এবং উত্তরপ্রদেশ তারা কিন্তু উভয় এই এনসিটির নোটিফিকেশনকে চ্যালেঞ্জ জানিয়ে তারা কিন্তু হাইকোর্টে মামলা চলছিল। তার পাশাপাশি আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এই 16,500 বিএডদেরকে নিয়ে একটি মামলা চলছিল এবং এনসিটির নোটিফিকেশনকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। তো আমরা দেখে নেব এই বর্তমান যে মামলাটির কথা বলা হচ্ছে সেই মামলাটির বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিয়েছিলেন লাস্ট অবস্থায়। তো ওই নোটিফিকেশনে যে মামলাটির কথা উল্লেখ করা হয়েছে, যার যার ফাইল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 166/2021-এর, মামলা রেজিস্ট্রেশন নাম্বার 165/2021-এর। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 7ই জানুয়ারি 2021 তারিখে। নেক্সট হিয়ারিং ডেট এখানে দেওয়া নেই। স্টেজ অফ কেস রয়েছে, ফর হিয়ারিং পারপাস রয়েছে। তো মামলাটির পিটিশনার রয়েছেন স্বর্ণজিৎ বসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির সঙ্গে অনেকগুলো ক্যান ফাইল যুক্ত ছিল, তবে অনেকগুলো ক্যান ফাইল কিন্তু ডিসপোজ করে দিয়েছিলেন। একটি ক্যান ফাইল অর্থাৎ ক্যান নাম্বার 5 সেটা কিন্তু ক্লারিফিকেশনের জন্য চাওয়া হয়েছিল, পেন্ডিং অবস্থায় ছিল। সুতরাং এই ক্যান ফাইলের সঙ্গে যারা যুক্ত ছিল তারাও কিন্তু এই সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ে যাচ্ছেন। তো মামলাটি কবে কবে শুনানি হয়েছিল? প্রথম দিকে দেখা যাচ্ছে রাজস্বী ভরদ্বাজ স্যারের বেঞ্চে শুনানি হচ্ছিল। তো তারপরে অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি করিয়েছেন। তো আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে তিনি বিস্তারিত শুনানি করিয়েছিলেন। তো এই 28 তারিখের অর্ডার কপিটা আমরা একবার দেখে নেব। তো আমরা সরাসরি চলে এসেছি 28 তারিখের অর্ডার কপির মধ্যে। 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কোর্ট নাম্বার ছিল 24 নম্বরে এই মামলাটি শুনানি হয়েছে। এটা জানা যাচ্ছে যে WPA নাম্বার 165/2021, যার এর সঙ্গে ক্যান 5টা যুক্ত রয়েছে, যার পিটিশনার রয়েছেন স্বর্ণজিৎ বসু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনার এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কে কি কথা বলছিলেন এবং বোর্ডের পক্ষ থেকে কে কি কথা বলছিলেন সমস্ত তারা এখানে রয়েছে, নামগুলো আপনারা দেখতে পাবেন। তো লাস্ট যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, সেই অর্ডারের মূল বক্তব্যগুলো এখানে উল্লেখ করা রয়েছে। পিটিশনারদের পক্ষ থেকে সাপ্লিমেন্টারি এফিডেভিট ফিল অন বিহাফ অফ দ্য পিটিশনার ইজ টেকেন অন রেকর্ড, অর্থাৎ যে পিটিশনারদের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা করা হয়েছিল সেগুলোকে রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে। হিয়ার দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ অল পার্টিস, সমস্ত পার্টির পক্ষ থেকে সাবমিশন গুলোকে ইতিমধ্যে তিনি শুনছেন। এবং তার পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন, দ্য ম্যাটার ইজ রিকোয়ার্ড টু বি হিয়ার্ড ফার্দার, অর্থাৎ পরবর্তীতে তিনি আরো শুনানি করাতে চান। এই মামলাটি বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন। দ্য পার্টিস আর ডিরেক্টেড টু কাম রেডি ফর হিয়ারিং, অর্থাৎ সমস্ত পার্টিকে তিনি শুনানি করানোর জন্য রেডি হওয়ার কথা বলছেন। এবং পরবর্তীতে লিস্ট করা হয়েছিল 8ই মার্চ 2024 তারিখে, কিন্তু 8ই মার্চ 2024 তারিখে সেভাবে কিন্তু শুনানি হয়নি। কেননা যেহেতু শুনানি হয়নি তার কারণ হচ্ছে যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি জানতে পেরেছিলেন বা শুনানির সময় কথাটি উঠে এসেছিল যে এই মামলাটি সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য চাওয়া হয়েছে। সুতরাং তিনি আগে দেখতে চান যে সুপ্রিম কোর্ট কি করে, তারপরে তিনি এই মামলাটির ফাইনাল জাজমেন্ট দেওয়ার জন্য হিয়ারিং স্টপ করে রেখেছিলেন। তার ফলে 16,500 আমাদের রাজ্যে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা কিন্তু
কোনো একটি মামলার মধ্যে জড়িয়ে রয়ে গেল আমাদের কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলেন এবং অর্ডার কপির মধ্যে উল্লেখও করেছেন যে যে সমস্ত রাজ্যে বিএডদের শিক্ষক নিয়োগ হিসেবে ইনক্লুড করা হয়েছে এই 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে অর্থাৎ আগে, যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম নেই তারা চাকরিতে সবহলে থাকবেন, কিন্তু যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম রয়েছে তাদের কিন্তু চাকরিতে সবহলে রাখা যাবে না। সাবজেক্ট টু আউটকাম বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের কোনো একটি মামলা যদি পেন্ডিং অবস্থায় থাকে কলকাতা হাইকোর্ট বা অন্য কোনো হাইকোর্টে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাইকোর্টগুলোতে যদি কোনো রকম ভাবে পেন্ডিং অবস্থায় থাকে, কোনো এসএলপি পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে সাবজেক্ট টু আউটকাম হিসেবে ধরা হচ্ছে এবং তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সেই মামলাগুলোর উপর। তো এক্ষেত্রে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে 16,500 বিএডদের ভবিষ্যৎ কি হবে? তারা কি এই মুহূর্তে সংকটের মধ্যে পড়েছেন? তাদের কি চাকরি থাকবে? 16,500 শিক্ষকের মধ্যে 7,000 বিএডদের ভবিষ্যৎ কি? দেখুন, একটা বিষয় পরিষ্কার যে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একটি মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। অর্থাৎ এই যেহেতু এই 16,500 এই বিএড ক্যান্ডিডেটরা হাইকোর্টে মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, সাবজেক্ট টু আউটকাম হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের চাকরি কিন্তু সংশয়ের মধ্যে পড়ে গেল। তবে এক্ষেত্রে তাদের চাকরি থাকবে কিনা সেটা সম্পূর্ণ ঠিক করে দেবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি কি অর্ডার দেবেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তিনি যে অর্ডারটা দেবেন সেই অর্ডারে কিন্তু কার্যকর হবে। তবে এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে, যেহেতু মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি তার অর্ডারের মধ্যে ক্লারিফিকেশনের অর্ডারের মধ্যে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশনের অর্ডারের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যে যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম রয়েছে তাদের চাকরি থাকা যাবে না, ইন সার্ভিস অবস্থায় রাখা যাবে না। সেক্ষেত্রে মাননীয় বিচারপতি কিন্তু সেই অর্ডারটাকে ফলো করবেন, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন যে অর্ডার প্রকাশিত হয়েছে সেই অর্ডারটার উপর বেস করেই কিন্তু তিনি অর্ডার প্রকাশ করবেন বা অর্ডার দেবেন। সেক্ষেত্রে 16,500 সম্পূর্ণভাবে নির্ভর করছে, এই ক্ষেত্রে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নির্ভর করছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দেন। একটা বিষয় আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে 2020 সালের এই রিক্রুটমেন্টে সেখানে কিন্তু একটা এসএলপি আমাদের কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়ে গেছে। সেক্ষেত্রে 7,000 এই বিএড ক্যান্ডিডেটরা সাবজেক্ট টু আউটকাম হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে এই 7,000 বিএড ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ভর করছে সম্পূর্ণরূপে অমৃতা সিনহা ম্যামের উপর। তিনি কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের উপর বেস করে তিনি নির্দেশ দেবেন, সেহেতু কিন্তু এই 16,500 এর বিএড ক্যান্ডিডেটরা, 7,000 বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সংকটের মধ্যে রয়েছে এই মুহূর্তে, সেটা কিন্তু বলা যাচ্ছে। এখন আরেকটা প্রশ্ন যে তাহলে 16,500 এই বিএড ক্যান্ডিডেটরা যদি অমৃতা সিনহা ম্যাম তিনি এই বিএড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে বা কোনো রকম নেগেটিভ রায় দিয়ে দেন, সেক্ষেত্রে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি হবে? তারা কি এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করতে পারবে? তারা কি এই অর্ডারটিকে ডিভিশন বেঞ্চে নিয়ে যেতে পারবে বা ডিভিশন বেঞ্চ থেকে পরবর্তীতে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারবে? সুপ্রিম কোর্ট কি পরবর্তীতে আবার অর্ডার দিতে পারে এদেরকে ইনক্লুড করার বা চাকরিতে বজায় রাখার? দেখুন, একটা বিষয় কিন্তু এখানে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আর কোনো রকম ভাবে একটা মামলাও, একটা পিটিশন, একটা এসএলপিও কিন্তু সুপ্রিম কোর্ট আর গ্রহণ করবে না। সেই বিষয়টা কিন্তু তিনি অর্ডার কপির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন এবং ইতিমধ্যে এই সংক্রান্ত ক্লিয়ারিফিকেশন সংক্রান্ত বিএডদের ক্লিয়ারিফিকেশন সংক্রান্ত যে কটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সমস্ত মামলায় কিন্তু তিনি ডিসমিস করে দিয়েছেন, ডিসপোজ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই মামলাটি যদি ডিভিশন বেঞ্চে যায় ও ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট আর কোনো রকম ভাবেই সেটাকে অ্যালাউ করবে না, সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে পৌঁছানোর আগেই, অর্থাৎ মামলাটা কোনো রকম ভাবে গ্রহণ করবেন না সুপ্রিম কোর্ট। তবে দেখা যাক মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি করেন সেদিকে আমাদের নজর থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে অর্ডার দেবেন সেই অর্ডারটি কিন্তু কার্যকরী হবে। তো সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।